ওরা কক্সবাজারের ঝিনুক মার্কেটে পৌঁছে গেল। কক্সবাজারের সমুদ্র সৈকতের বিভিন্ন পয়েন্টে গড়ে উঠেছে বেশ কিছু মার্কেট, যা ঝিনুক মার্কেট নামে পরিচিত। এইসব মার্কেটে ঝিনুকের তৈরি বিভিন্ন মনোকারা অলংকার, ঝাড়বাতি, শোপিস, প্রবাল ইত্যাদি পাওয়া যায়। এছাড়াও এখানে বিভিন্ন প্রকারের বার্মিজ কাপড়, চাদর, জুতো সহ বার্মিজ আচারও পাওয়া যায়। আয়মান আর নন্দিনী দোকানগুলোতে শামুক ঝিনুকের তৈরি গয়নাগাতে দেখছে। রোদে নন্দিনী লাল হয়ে জেগেছে। আয়মান এক পলক তাকালো। কাঁচুরঙা রোদ্দুরে লাল টুকটুকে চুড়িদারে নন্দিনীকে প্রখর সৌন্দর্যে ঝলসানো সুন্দরী বলে মনে হচ্ছে। পিঠ বরাবর ছোট্ট ছোট্ট কালার করা চুল আর লাল টুকটুকে আঁটোসাঁটো চুড়িদারে 25 বছরের নন্দিনীকে দেখতে ঠিক যেন শপিং মলের দামি পুতুলের মতো আকর্ষণীয় লাগছে। এছাড়াও মেয়েটাকে তার কাছে একদম পুতুল পুতুল লাগে। মেয়েটা এত সুন্দর, নাকি তার কাছেই শুধু সুন্দর লাগছে? মেয়েটাকে মাঝে মাঝে অচিনপুরের রাজকন্যা মনে হয়, মাঝে মাঝে মোমের পুতুল বলেও মনে হয়। মেয়েটাকে ওইভাবেই ছোঁয়ার ইচ্ছে করলেও আয়মান সেই মনোভাব কখনো পোষণ করে না, কারণ মেয়েটা তার জন্য চিরতরে নিষিদ্ধ, হারাম। একটা শ্বাস ফেলে শামুক ঝিনুক দিয়ে তৈরি রকমারি গয়না, যেমন মাথার খোপা, কানের দুল, হাতের বালা, আংটি, চুড়ি, গলার সেট, রিয়েল এবং আনরিয়েল মুক্তোর মালা ইত্যাদি পছন্দ করতে লাগলো। এত এত শামুক ঝিনুক মুক্তোর গয়নাগাটি দেখে নন্দিনী কৌতূহলী হয়ে চারপাশ দেখছে। আয়মান আর চোখে বারবার খেয়াল করছিল নন্দিনীকে। যথেষ্ট বয়স হলেও ভীষণ ছেলেমানুষী একটা ভাব আছে মেয়েটার মধ্যে। এই বিষয়টাই বারবার টানছে আয়মানকে। নন্দিনী মুক্তোর মালাগুলো হাতে নিয়ে দেখল। এগুলো দেখতে খুবই সুন্দর। নন্দিনী একটা মালা নিয়ে ইমাজিন করল এই 9 লাইনের রিয়েল পার্লের মালাগুলো পরলে একদম রাজকীয় একটা লুক দেবে। আর এই মালাগুলো উপহার হিসেবে পেলে প্রিয়জনেরা খুব খুশি হবে। নন্দিনী অদিতিদের জন্য সহ নিজের জন্য 4টি অরিজিনাল মুক্তোর মালা পছন্দ করল। হঠাৎ একটি মুক্তোর ব্রেসলেটের মধ্যে চোখ আটকে গেল আয়মানের। খুব সুন্দর ব্রেসলেটটি, একদম অরিজিনাল মুক্তোর। বিভিন্ন কালার এবং ডিজাইনের মুক্তো দিয়ে তৈরি করা হয়েছে। আয়মান হাতে নিয়ে মুগ্ধ নয়নে কিছুক্ষণ নেড়ে চেড়ে দেখল। ভাবল এটা শুধু নন্দিনীর হাতেই মানাবে। হঠাৎ নন্দিনীর বাঁ হাত তুলে যত্ন নিয়ে পরিয়ে দিল। ব্রেসলেটটি পেয়ে নন্দিনীর মন ফুরফুরে হয়ে গেল। সে বারবার হাত নেড়ে চেড়ে দেখতে লাগলো। আয়মান আর চোখে আবারও নন্দিনীর ছটফটানি এবং ছেলেমানুষই খেয়াল করতে লাগলো, এবং বাকি হাত খালি দেখে আয়মান চুরির খোঁজ করল। হঠাৎ পেয়েও গেল। তার চোখের সামনেই চকচক করছে অনেকগুলো কালারের গোলাপ পাথরে মোড়া পাকিস্তানি বালা। আয়মান একজোড়া লাল বালা কিনে নন্দিনীকে পরতে দিল। নন্দিনী বলল, এই বালাগুলো আরো 3 জোড়া নিয়ে নিন। বিনা বাক্যে ব্যয়ে আরো 3 জোড়া চুড়ি নিয়ে নিল আয়মান। সে জানে এগুলো তার বান্ধবীদের জন্য। বাকি জিনিসগুলোর দরদাম করে বিল পরিশোধ করায় মনোযোগ দিল। হঠাৎ শিরশিরে বাতাসে বারবার গা কাঁপুনি দিল নন্দিনীর। আয়মানের চোখে পড়ল সেটাও, কারণ তার সম্পূর্ণ মনোযোগ তো নন্দিনীর দিকেই। জিনিসগুলো গুছিয়ে নিয়ে আরেকটু এগিয়ে গিয়ে একটি শপে ঢুকে বার্মিজ শাল কিনে কোনো কথা ছাড়াই নন্দিনীর গায়ে জড়িয়ে দিল। নন্দিনী প্রচণ্ড অবাক হল। আয়মান কিভাবে যেন তার মনের সব কথা এবং তার সকল চাওয়া পাওয়া সবকিছু না বলতেই বুঝে ফেলে। আয়মান সেই একই ডিজাইনের 3 রঙের 3টি শালও কিনে নিল। নন্দিনী মুগ্ধ হয়ে হঠাৎ কি মনে করে আয়মানের দিকে তাকালো। মানুষটা রাগী হলেও মনটা বেশ ভালো। আরও আবিষ্কার করল মানুষটার ফর্সা মুখ ভরা খোঁচা খোঁচা দাড়ি, কেমন একটা গম্ভীর এবং বুনো ভাব চোখে মুখে। এছাড়াও গায়ের গঠন, উচ্চতা, কথার ধরন, রাগ সব মিলিয়ে সুঠাম দেহের পারফেক্ট একজন সুদর্শন যুবক। আয়মানের চোয়ালের দিকে তাকালেই মনে হয় এটা অদিতি, কিন্তু চোখের মণি বলে ভিন্ন কথা। অদিতির চোখগুলো ধূসর মনির এবং নেশা ধরানো। সেই চোখে চোখ রাখতে পারে না নন্দিনী। তার ভীষণ ভয় করে, সব গুলিয়ে ফেলে। নন্দিনী হঠাৎ ভাবল, আচ্ছা আয়মান প্রেমিক হিসেবে কেমন? খুব কেয়ারিং নাকি ডেসপারেট? পর মুহূর্তেই আবার ভাবল, খুব খুব খারাপ মানুষ। সেই জন্যই কথায় কথায় ধমক দেয় আর থাপ্পড় মারে গালে।
অনমনেই হাত চলে গেল গালে। ফারাবি রাত প্রায় 11:30টার দিকে আমেরিকা পৌঁছালো। অ্যাপার্টমেন্টের চাবি থাকায় লক খুলে বাসার ভেতরে প্রবেশ করল। সারা বাসা নীরব এবং অন্ধকার। ফারাবি লাগেজ রেখে লিভিং রুমের লাইট অন করে নিজের রুমে প্রবেশ করতেই হঠাৎ গুনগুন করে কান্নার আওয়াজ পেল। ফারাবির পাজোড়া থমকে গেল। দেখল সব রুমের ডোর লক করা, ফারার রুমের ডোর ভেড়ানো। ফারাবি কৌতূহলবশত এগিয়ে যেতেই কান্নার আওয়াজ তীব্র হলো। ফারার রুমের লাইট অন করতেই দেখল ফারা শুয়ে কাঁদছে। ফারাবি লম্বা একটা শ্বাস ফেলে কাছে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করল, ফারা, কি হয়েছে? কাঁদছিস কেন? ভাইয়ের কথা শুনতে পেয়ে ফারা আগের মতোই শুয়ে রইল। ফারাবি কাছে টেনে এনে মুখ তুলতেই খেয়াল করল ফারার সমস্ত চোখ মুখ ফোলা। ফারাকে কেমন বিধ্বস্ত দেখাচ্ছে। ফারাবির বুক ধক করে উঠল। জীবনে কোনোদিন তার দুটো বোনকে সে কাঁদতে দেখেনি। যখন যা প্রয়োজন হয়েছে চাওয়ার আগেই হাজির করেছে। ফাল্গুনির চাইতেও ফারা খুব শান্তশিষ্ট। অপ্রয়োজনে কথা কম বলে। দরকার ছাড়া কথা বলতে দেখা যায়নি কখনো। এক কথা কখনো তার এই বোনটাকে দুবার বলতে হয়নি। যথেষ্ট মান্য করে চলে। বোনকে এইভাবে কাঁদতে দেখে ফারাবির কেমন যেন লাগছে। বুক পুড়ছে। চোখ পড়ল হাতের বাহু, গলা এবং ঘাড়ে। কালো এবং চ্যাপটা করা আঘাতের ধরনগুলো। স্থানগুলোতে রক্ত জমাট বেঁধে কালচে দাগ পড়ে গেছে। ফারাবির বুক কেঁপে উঠল। কার এত বড় সাহস তার বোনকে আঘাত করে? জীবনে কোনোদিন একটা চিমটিও সে তার বোনদেরকে দেয়নি। এত এত আদর যত্ন আর মায়া করেছিল। আর ফারাকে তো কখনো ধমক দেওয়ার প্রয়োজন হয়নি। ফারা বাধ্য এবং অনুগত মেয়ে সর্বদাই ছিল, আজও তাই। ফারাবি অস্থির হয়ে জিজ্ঞেস করল, ফারা, তোর এখানে কি হয়েছে? ঘাবড়ে গিয়ে ওন্দা দিয়ে ঢেকে ফেলল। ফারাবি তীক্ষ্ণ দৃষ্টিপাত করে এবার মুখ তুলে বলল, কিছু জিজ্ঞেস করেছি। খুব কোমল এবং নিচু গলায় বলল, কিছু হয়নি। না হলে ব্যথ পেলি কিভাবে? তোর সাথে কেউ কিছু করার চেষ্টা করেছে? কিছু না। ফারাবির মাথা গরম হয়ে গেল। কিছু না হলে দাগগুলো আসবে কথা থেকে। এবার চোয়াল চেপে ধরে বলল, সত্যি করে বল। ভাইয়ের রক্ত লাল চক্ষুদয় দেখে ফারা ভয় পেয়ে বলল, আদিত্য ভাইয়া। বলতে নিয়েও চুপ হয়ে গেল। কোথায় সে? জানি না। কি করেছে তোকে? বেল্ট দিয়ে। ফারাবি কেঁপে উঠল। ফারা আর কিছু বলতে পারল না, ডুকরে কেঁদে উঠল। ফারাবির বিশ্বাস হলো না। আদিত্য বেল্ট দিয়ে মারবে এটা কেন জানি অবিশ্বাস ঠেকল। কারণ আদিত্যর খুব ধৈর্য। অধৈর্য হয়ে এমন কিছু কখনো করবে এটা বিশ্বাস করা যায় না। সেই ছোট্টবেলা থেকে তাদেরকে খুব আদর করে আদিত্য। তবে তাকে আর আয়মানকে খুব শাসনও করত, কিন্তু কখনো গায়ে হাত তোলার মতো কাজ করত না। আর তাদের 3টা বোনকে তো রাজকুমারীর মতো আদর করে। ফারাবির তো কখনোই মনে হয়নি তারা চাচাতো ভাই বোন। শুধু ফারাবিই কেন, তাদের কারোরই কখনো মনে হয়নি তারা কাজিন। সবসময় মনে হতো তারা এক মায়ের একই গর্ভের। এছাড়াও তাদের ফিউচারের কথা ভেবে আদিত্য নিজেই তাদের এদেশে নিয়ে এসেছে অনেক চড়াই উতরাই করে, তাদের সুন্দর একটা লাইফ আর ফিউচারের কথা ভেবে। কিন্তু ফ্যামিলি দিতে চায়নি। তাদের দুজনের আমেরিকা আসার পেছনে আদিত্যের অবদান সবচেয়ে বেশি। দূরে কোথাও থাকতে দেয়নি কখনো। বাড়ি কিনে একসাথে তারা 6 জন পাশাপাশি রয়েছে সব সময়। যখন যা প্রয়োজন হয়েছে সব আদিত্য মিটিয়েছে, ইভেন এখনও দিচ্ছে। ফারার পড়াশোনা সহ যাবতীয় সকল খরচা সব আদিত্যর ভাণ্ডার থেকেই যায়। আদিত্য কখনো পর ভাবেনি, নিজের বোনই ভেবে এসেছে সবসময়। ফারাবি নিজেকে ধাতস্থ করে বলল, আদিত্য ভাইয়া তোকে বেল্ট দিয়ে মেরেছে? ফারা নীরবে মাথা নাড়ল। আমার বিশ্বাস হচ্ছে না ফারা। ফারা ফুপিয়ে কেঁদে উঠল। কেন মারল? ফারা আমতা আমতা করল। ফারাবি তীক্ষ্ণ দৃষ্টিপাত করল। তুই যদি কোনো অন্যায় না করে থাকিস তাহলে তোকে অহেতুক মারবে কেন? তুই কি করেছিস সত্যি করে বল। ফারা ঘাবড়ে গেল। ফারাবি স্পষ্ট বোনের চোখে ভয় দেখল। সে একজন লয়ার। কথা লুকালেও সে বের করে ফেলতে পারবে যত বড় লায়ারই হোক না কেন। ফারা আমতা আমতা করতে লাগল। কিভাবে বলবে ঝাঙ্ক অবস্থায় সে আদিত্যের দুর্বলতা নিয়ে অসৎ উদ্দেশ্যে ইন্টিমেট হতে চেয়েছিল? আর যাই হোক, ভাইকে তো এমন কথা কখনো বলা যাবে না। ফারাবি বোনের কু উদ্দেশ্য বুঝতে পারল বোধহয় কিছুটা। নিশ্চয়ই তুই এমন কিছু করেছিস যেটার জন্য তোকে এমন শাস্তি দিয়েছে, নয়তো আদিত্য ভাইয়া তোকে বেল দিয়ে এইভাবে অমানুষের মতো মারবে এটা আমি বিলিভ করি না ফারা।
ফারা কিছু বলতে পারল না। ঠিক তো, সে অনেক বড় অন্যায় করতে নিয়েছিল ভালোবাসার মানুষটাকে পাওয়ার লোভে। তুই এখানে একা একা এসেছিস? আসার সময় আমাকে বলে এসেছিস? বলেই একটা কড়া ধমক মারল। ফারা কেঁপে উঠল। ফারাবিকে ভয়ঙ্কর দেখাচ্ছে। তুই তো জানতিস আদিত্য ভাইয়া নন্দিনীকে ভালোবাসে। এছাড়াও তাদের মধ্যে খুব সুন্দর একটা সম্পর্ক রয়েছে। সব জেনে শুনেও তুই বিয়ের জন্য রাজি হলি কিভাবে? ফারা লজ্জা শরম দমন করে বলল, আমি আদিত্য ভাইয়াকে ভালোবাসি ভাইয়া। দীর্ঘশ্বাস ফেলল। বোনের জন্য প্রচণ্ড মায়া হলো। বুকের মধ্যে কষ্ট অনুভব করল। তার শান্তশিষ্ট সহজ সরল বোনটা যাকে ভালোবাসে সে তো তাকে ভালোবাসে না। এটা কেন তার অবুঝ বোনটা বুঝে না? জোর করে কখনো ভালোবাসা পাওয়া যায় না, সেটাও কেন তার বোনটা বুঝে না? শান্ত গলায় বলল, সে তো তোকে ভালোবাসে না, তোকে বোনের চোখে দেখে, যেমনটা আমি অদিতিকে তোদের মতো একই চোখে দেখি। চোখের জল ফেলে বলল, ভালোবাসা কি ভাই বোন দেখে হয়? আচ্ছা, ভালো কথা। তুই যে এখানে একা একা এসেছিস, তোদের বিয়ে হয়েছে? কোন সাহসে এসেছিস? ফারা কিছু বলতে পারল না। শোন, কিছু কিছু জিনিসকে নিজের মতো করে ছেড়ে দেওয়া উচিত। যা হওয়ার এমনিই হবে, যেটা হবে না সেটা ইহজীবনে তপস্যা করলেও হবে না, তাই সেই আশা বাদ দিয়ে দেওয়া উচিত। আর মানুষটা জীবনেও তোর হবে না ফারা। মনটাকে শক্ত কর। আর একটা কথা মনে রাখিস, ওভার থিঙ্কিং উইল কিল ইউর হ্যাপিনেস। নিজের মতো ভালো থাকার চেষ্টা কর। আজে বাজে চিন্তা করে তোর সুখগুলোকে খুন করিস না। তুই যাকে লাভ করিস সে আরেকজনের মন দিয়ে দিয়েছে বহু আগে, সো তার আশা করা বোকামি। তুই নীরবে সরে যা। তাদের মধ্যে ঝামেলা পাকিয়ে লাভ কি? এমনিতেই ঝামেলার শেষ নেই। তুই যদি বিয়েটাতে মত না দিতি তাহলে আজ এত কিছুই হতো না। তুই যেমন কষ্টে আছিস তেমনি আদিত্য ভাইয়া আর নন্দিনীও কষ্টে আছে, কেউ সুখে নেই। ফারা, তুই ভুলে যা, সরে যা আদিত্য ভাইয়ার জীবন থেকে। তুই আরও ভালো কাউকে পাবি এক সময়, দেখবি সে তোকে অনেক ভালোবাসবে। ধৈর্য ধর। ফারাবি আর দাঁড়ালো না, তার ব্যালকনিতে এসে আকাশের দিকে তাকালো। চোখের সামনে ভাসলো ফারার আঘাতগুলোর চিহ্ন। হাতে ঘাড়ে গলায় এই অবস্থা। না জানি পিঠের মধ্যে কেমন আঘাত করেছে আদিত্য, কতটা জিদ নিয়ে বেল্ট দিয়ে তার বোনকে মেরেছে। এই যে অমানুষের মতো এরকম আঘাত করলো, একটুও কি কলিজাটা কাঁপেনি? কি এমন করেছিল তার বোন যার জন্য এরকম পশুর মতো শাস্তি দিল? বুক কাঁপল না একটুও? ফারাবির মন ভারাক্রান্ত হলো। বোনের জন্য খুব খুব কষ্ট লাগছে। আর যাই হোক, ফারা হয়তো তাকে ভালোবাসে বলে ভুল করেছে, আজেবাজে হয়তো কোনো একটা সিদ্ধান্ত নিয়েছে ভালোবাসার মানুষটাকে নিজের করে পাওয়ার জন্য। তাই বলে এইভাবে অমানুষের মতো বেল্ট দিয়ে আঘাত করবে? ফারাকে তো অন্য কোনো শাস্তিও দেওয়া যেত, আর শাস্তি তো আজীবনই পাবে, ইভেন এখনও পাচ্ছে। ভালোবেসে ভালোবাসার মানুষটাকে না পাওয়ার শাস্তি কত ভয়াবহ, সেটা তো ফারা আজীবন বয়ে বেড়াবে। ঝিনুক মার্কেট থেকে এক গাদা কেনাকাটা করেছে আয়মান। অতপর কেনাকাটা শেষে একসাথে লাঞ্চ করে রিসর্টে ফিরে এলো ওরা। নন্দিনীর মনটা ভালো নেই। আয়মান বারো কয়েক বলেছিল রাতেই ঢাকায় ফিরে যাবে তারা, কিন্তু নন্দিনীর এখানে খুব ভালো লাগছিল, যেতে ইচ্ছে করছে না কিছুতেই। গেলেই তো তার আম্মু তাকে পেয়ে যাবে, আর স্বপ্নে দেখা কাহিনীটাও যদি সত্যি হয় তাহলে নন্দিনী আর কিছু ভাবতে পারল না। টেনশনে আজ সে ঠিকমতো খাওয়া দাওয়াও করতে পারেনি, অথচ আজ টেবিলে ভরা ছিল তার সকল প্রিয় আইটেমের মেনুগুলো। ভারাক্রান্ত মনে বেডের উপর শুয়ে পড়তেই নন্দিনীর দু চোখ লেগে গেল। আসরের আজান শুনতেই আয়মান জেগে গেল। ক্লান্ত থাকার কারণে সেও একটু রেস্ট নিয়েছিল। নামাজ আদায় করে তার লাগেজ গোছাতে নিয়ে ভাবল শেষবারের মতো নন্দিনীকে সমুদ্র দেখিয়ে তারপর রাতের দিকে ফিরে যাবে তারা। একটা দীর্ঘশ্বাস ফেলে লাগেজ গুছিয়ে নন্দিনীকে ডেকে ফ্রেশ হয়ে রেডি হতে বলল। নন্দিনী হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আসতেই ডোরে নক পড়ল। রেডি হয়েছ? এই তো সবে ফ্রেশ হলাম। আয়মান একটা শপিং ব্যাগ হাতে ধরিয়ে দিয়ে বলল, এটা পরো। বাধ্যমেয়ের মতো নন্দিনী ব্যাগটি হাতে নিল। ব্যাগটি খুলতেই দেখল একটি কমলাকাব রঙের স্লিভলেস জর্জেটের গাউন। দেখতে খুবই সুন্দর এবং নজরকাড়া, বুকের মধ্যে পার্লার স্টোনের নিখুঁত কারুকাজ। নন্দিনীর কেন জানি খুব ভালো লাগলো। সে মুগ্ধ হয়ে কারুকার্যের উপর হাত বুলালো। ভাবল মানুষটার মনের মতো মানুষটার পছন্দ এত সুন্দর কেন?
নন্দিনী একরাশ মুগ্ধ হলো আয়মানের পছন্দের ওপর। দ্রুত রেডি হয়ে লিভিং স্পেসে আসতেই দেখল আয়মান পায়ের ওপর পা তুলে সোফায় বসে কফি খাচ্ছে আর এক হাতে ফোন চাপছে। নন্দিনীর উপস্থিতি টের পেতেই চোখ তুলে তাকালো। কমলা কালারের গাউনে এবং গাঢ় সবুজ কাজলে নন্দিনীকে দারুণ লাগছে। নন্দিনীকে এখন আয়মানের কাছে কমলা সুন্দরীর মতো লাগছে, কিন্তু মেয়েটার মুখটা মলিন। আয়মান কফিতে চুমুক দিয়ে মৃদু হেসে বলল, মন খারাপ? নন্দিনী আয়মানের দিকে হাসির দিকে তাকিয়ে রইল। মনে হচ্ছে আদিত্য হাসছে, সেম আদিত্যর কণ্ঠস্বর। সম্বিত ফিরতেই মাথা নেড়ে হ্যাঁ বুঝালো। আয়মান গোপনে একটা দীর্ঘশ্বাস ফেলল। বসো। কোনো প্রশ্ন এবং সংকোচ ছাড়াই নন্দিনী আয়মানের পাশে বসল। আয়মান ধোঁয়া ওড়া এক মগ গরম কফি ধরিয়ে দিল হাতে। আমাকে বিশ্বাস করে নন্দিনী? নন্দিনী হচখোকালো হঠাৎ এমন প্রশ্নে। আয়মান প্রত্যুত্তরায় আশায় তাকিয়ে রইল। নন্দিনী মাথা নিচু করে নীরবে মাথা নেড়ে বলল, করি। আয়মান উঠে গিয়ে আবারও এসে সোফায় বসল। নন্দিনী কফিতে চুমুক দিয়ে মগ রাখতেই বলল, দেখো তো এটা কেমন? বাহ, খুব সুন্দর। পছন্দ হয়েছে? নন্দিনী সরল মনেই বলল, আপনার সব কিছু আমার খুব পছন্দ। আর আমি? বলি পূর্ণ দৃষ্টিতে তাকালো। নন্দিনী অপ্রস্তুত হয়ে হচখোকালো। আয়মান হঠাৎ শব্দ করে হেসে উঠল। নন্দিনী আয়মানের দিকে তাকিয়ে রইল। আয়মান হাসছে, অদ্ভুত সুন্দর দেখালো সেই হাসি। আর শরীর থেকে তেতো কোলনের মাদকময় গন্ধে নন্দিনী এক পর্যায়ে ঘুরে চলে গেল। অনমেষ নেত্রে তাকিয়ে রইল সেই হাসির পানে। মানুষটা হাসলে এত চমৎকার দেখায় কেন কে জানে। অনমেষ নেত্রে তাকিয়ে রইল। কি দেখছ মন করে? আপনার হাসি। সুন্দর? হ্যাঁ। কতটুকু সুন্দর? অনেক বেশি সুন্দর। আহ, কি ভাবছ? না, ও কিছু না। আসলেই আপনি পছন্দ করার মতো একজন। আচ্ছা, তাহলে কারো চোখে পড়ি না কেন বলো তো? নন্দিনী কিছু বলতে পারল না। তুমি আনকমফর্ট ফিল করছো মেবি? না, আসলেই এ তো ডিপ কিছু চিন্তা করো না নন্দিনী। আমি জাস্ট মজা করলাম। তাছাড়া আমরা তো এখন ভালো বন্ধু, তাই না? তাই জাস্ট একটু ফান করেছি, সিরিয়াসলি নিও না। ব্যাপার না। ইটস ওকে। আচ্ছা, এই ক্রাউনটা পরে নাও। কেন জানি এটাতে তোমায় দেখতে খুব ইচ্ছে করলো। নন্দিনীর অপেক্ষা না করে আয়মান তার মাথায় পরিয়ে দিতে হেল্প করল। নন্দিনী লুকিং গ্লাসে গিয়ে দেখল ঝিনুক আর পার্লের সংমিশ্রণে কাজ করা একটি পার্লের ক্রাউন। দেখতে খুবই সুন্দর। গোল চাকতির মতো ঝিনুক আর রিয়েল পার্লের এই ক্রাউনটি নন্দিনীর খুব পছন্দ হলো। আয়মান কখন এটা নিয়েছে নন্দিনী খেয়ালই করেনি। তবে কমলা রঙের গাউনের সাথে সাদা ঝিনুক আর পার্লের ক্রাউনটির কম্বিনেশনে নন্দিনীকে ঝিনুক মালার মতো লাগছে। ওরা সমুদ্র পাড়ে চলে এলো। দুজনেই হাঁটতে হাঁটতে সমুদ্রের দিকে এগিয়ে গেল। ক্রাউনটায় তোমায় দারুণ মানিয়েছে নন্দিনী। নন্দিনী মুচকি হাসল। তোমাকে এখন কেমন লাগছে জানো? আনমনেই বলল, কেমন? ঠিক ঝিনুকমালার মতো। নন্দিনী থমকালো। সকালেও আয়মান তাকে ঝিনুকমালা বলে সম্বোধন করেছিল। ঝিনুকমালাকে কখনো দেখেছেন? এই যে, স্বয়ং আমার সামনে। নন্দিনী মৃদু হাসল। আপনি সকালে আমায় ঝিনুকমালা বলেছিলেন, রাইট? পছন্দ হয়নি? হয়েছে তো, অনেক। ওকে ফাইন। আচ্ছা, আমি যদি তোমায় আজ থেকে ঝিনুকমালা বলে সম্বোধন করি, তুমি কি রাগ করবে? না তো। কেন? কেন আবার? আমার তো খুব ভালো লাগছে। আর ঝিনুকমালার নামটি আমার খুব পছন্দ হয়েছে। আনকমন নিকনেম। আয়মান মলিন হাসল, বিড়বিড় করে বলল, পৃথিবী আর চাঁদের মধ্যে বিস্তর দূরত্ব থাকা সত্ত্বেও চাঁদের আকর্ষণে সমুদ্রে জোয়ার ভাটার সৃষ্টি হয়। তবে এতগুলো বছর ধরে তোমাকে এত কাছ থেকে ভালোবেসেও কেন তোমার মনে কিঞ্চিত ভালোবাসার উদয় হয়নি আজও? এই যে এতগুলো বছর তোমার চোখের সামনে দিয়ে চলাফেরা করলাম, তখন তোমার আমাকে চোখে পড়েনি, পছন্দ হয়নি। আর আজ আমার সবকিছু তোমার পছন্দ। আমার হৃদয় অলিন্দ থেকে দেওয়া নামটাও। আপনি কিছু বলেছেন? আয়মান হকচাকাল। ওহ, কিছু না।
ভাবছি তোমায় নন্দিনী বলে আর ডাকবো না। নন্দিনী নামটা ডাকতে ডাকতে বোরিং ফিল করছি। তাহলে কি বলে ডাকবেন? ঝিনুকমালা। ফুরফুরে পাহাড়ি আর সমুদ্রের হিমেল হাওয়া এবং ঝলমলে কাঁচরঙা রোদ্দুর হালকা উষ্ণতা ছড়াচ্ছে। মন প্রাণ জুড়িয়ে যাওয়া এই আবহাওয়ায় খুব দারুণ লাগছে ওদের দুজনের। ওরা দুজন দুটি উইন্ডপ্রুফ বিচ আমব্রেলার নিচে বসল। নন্দিনী সমুদ্রের নীল জলের দিকে তাকিয়ে মৃদু হাসল। টাইম অনুযায়ী জোয়ার প্রায় আরও ঘণ্টা তিনেক পরেই এসেছে। ঢেউয়ের হাওয়াগুলো ওদের চোখে মুখে আঁচড়ে পড়েছে। নন্দিনীর ছোট্ট ছোট্ট চুলগুলো এলোমেলো হয়ে উড়ছে। আয়মান নন্দিনীর দিকে এক পলক তকাল। হঠাৎ মনে হলো ঢেউয়ের হিমেল হাওয়াগুলো নন্দিনীর সুশ্রী মুখশ্রীটাকে যেন আদর করছে। তরঙ্গগুলি যেন পায়ের গোড়ালিগুলিকে ছড়িয়ে দিয়ে চুমু খেয়ে যাচ্ছে পায়ের পৃষ্ঠের ওপর। মুহূর্তেই সমুদ্রের তলদেশে অবস্থিত প্রবালের সুন্দর বিন্যাসের চিরন্তন সৌন্দর্যের কথাও মনে পড়ল সমুদ্রের অতল গহ্বরে লুকিয়ে থাকা অজস্র রত্ন এবং মুক্তোর কথাও। আয়মান মুখ ফিরিয়ে নিল। নন্দিনীর হাতে স্প্রাইট আর চিপস। আয়মান মাঝে মাঝে লক্ষ্য করেছে নন্দিনীকে। নন্দিনী পা দুলাচ্ছে আর এদিক সেদিক তাকিয়ে ছটফটিয়ে সমুদ্র আর পাহাড় দিচ্ছে, আবার আনমনে চিপস পুড়ছে মুখে। মেয়েদের চিপস খেতে, সফট ড্রিঙ্কস করতেও বুঝি এত সুন্দর লাগে, তা আয়মানের জানা ছিল না। নন্দিনীর এই ছেলেমানুষী ভাবগুলো আয়মানকে খুব করে টানছে। আয়মান নীরবে শ্বাস ফেলল। বিড়বিড় করে বলল, মেয়েটা তোর জন্যে হারাম, হারাম। নন্দিনী সমুদ্র, অরণ্য আর পাহাড় একসাথে দেখছে আর ভাবছে সমুদ্রের ঢেউয়ের গর্জন, বড় বড় পাহাড়, অরণ্য, প্রাকৃতিক ঝর্ণার নয়নাভিরাম সৌন্দর্য, সবুজ বিথি, সমুদ্র পাড়ের সারি সারি ঝাউ বিথি, বৌদ্ধ মন্দির, প্যাগোডা সহ নানান আকর্ষণীয় পর্যটন রাজধানী কক্সবাজারের অপরূপ সৌন্দর্যের জানা অজানা হাজারো জংলি ফুল, বুনো ফুল, পাখি, ফল, আরও কত কি এই পাহাড়ের গায়ে। এত এত সৌন্দর্যের ভিড়ে নন্দিনীর খুব করে হারিয়ে যেতে ইচ্ছে করছে। মনে পড়ল আদিত্যের কথা। কাল রাতেও আদিত্যকে নিয়ে সে কল্পনা করেছে। আদিত্যকে নিয়ে কিছু স্বপ্ন দেখেছে, কিছু স্বপ্ন বুনেছে। এই স্বপ্নগুলোর কথা মনে পড়তেই নন্দিনীর দৃষ্টি ঘোলা হয়ে গেল। হঠাৎ পাহাড়ের বুনোর ফুলের লতায় দুলে দুলে মাতাল হাওয়া নন্দিনীর নাসিকায় পৌঁছতে নন্দিনী একসাথে সমুদ্র আর বুনো ফুলের ঘ্রাণ টেনে নিল। আয়মান দেখতে পেয়ে বলল, ঘ্রাণ নিচ্ছ? হ্যাঁ, সমুদ্র আর বুনো ফুলের। ও, সমুদ্রের ঘ্রাণ নিয়ে আকাশের বিশালতাকে অনুভব করা জীবনের সর্বশ্রেষ্ঠ পাওয়া। আমারও ঠিক তাই মনে হচ্ছে। আয়মান আনমনেই বলল, সমুদ্রকে দেখলেই আমার কেমন যেন অনুভূতি হয়। কেমন? প্রথম প্রেমের অনুভূতি হয়। আয়মান পূর্ণ দৃষ্টিতে তাকাল। নন্দিনীও তাকাল। আয়মান মলিন হেসে বলল, হ্যাঁ, কেমন যেন বুক কাঁপা অনুভূতি। একটা প্রবল শূন্যতা আমাকে চেপে ধরে আষ্টপিষ্টে, দম বন্ধ করা একটা শূন্যতা। কথাগুলো শুনতেই কখন চোখ থেকে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল গালে, নন্দিনী টের পেল না। আয়মান চোখ সরিয়ে নিল। গোপনে একটা শ্বাস ফেলে প্রসঙ্গ পাল্টে বলল, সমুদ্রকে যতবারই ভালোবাসতে গেছি ততবারই যেন আমি মুগ্ধ হয়েছি। আমিও ভালোবাসতে চাই সমুদ্রকে। আচ্ছা, সমুদ্রে কোন সময় এলে বেশি ভালোবাসা যায়? সব সময় ভালোবাসা যায়, তবে ব্যক্তিগতভাবে আমি গ্রীষ্মকালপের বেশি পছন্দ করি। কেন? কারণ ওই সময়টায় পুরো দেশটাকেই এক রূপকথার রাজ্য বলে মনে হয়। সবুজ পাহাড় আর বাঁকে বাঁকে মেঘেদের খুনসুতি, হাত বাড়ালেই পেঁজা তুলোর মতো মেঘ ছোঁয়া যায়, আর বুনো ফুলের চোখ ধাঁধানো অপরূপ সৌন্দর্য, আর ক্ষণে ক্ষণে বুনো ফুলের সুবাস টের পাওয়া যায়। আমার খুব জানতে ইচ্ছে করছে। কি? আপনি কখনো কাউকে ভালোবেসেছেন? হ্যাঁ। কাকে? সেটা কি জানা খুব জরুরি? কেন যেন জানতে ইচ্ছে করল। আপনার ভালো বন্ধু হয়ে আমি কি জানতে পারু না? আয়মান মলিন হাসল। হ্যাঁ, আমি একজনকে ভালোবেসেছি, আজও ভালোবাসি, আর আজীবন ভালোবেসে যাব, নীরবে, নিভৃতে, গোপনে, তার অগোচরে। নন্দিনী কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, কে সে? সে আমার ক্লান্ত মস্তিষ্কের একগুচ্ছ ফুল, ঝিনুকমালা। নন্দিনী আগ্রহ নিয়ে শুনছে। হঠাৎ অশ্রুসিক্ত ভেজা প্রলম্বিত পাপড়িজোড়া ঝাপটাল। আয়মানের ঘোর লেগে গেল। সেই সেদিকে তাকিয়ে মোহমুগ্ধ নয়নে চেয়ে বলল, সে পরিপূর্ণ এক লাস্যময়ী রমণী। তাকে কখনোই ভুলতে পারব না আমি।
তার সৌন্দর্য, তার চাঁদপানা মুখশ্রী, তার গোলাপের মতো হাসি এবং তার নয়নযুগল পুরো যুব সম্প্রদায় সহ আমাকেও বুঁদ করে রেখেছে কয়েক যুগান্তর ধরে। সে খুব শান্ত। মাঝ সমুদ্র যেমন চোখের পলকেই চঞ্চলতা করে, ঠিক তেমন। তাই সে ভিজবে বলে আমি সমুদ্র বানিয়েছি আমার চোখের জলে। ফুলের থেকেও সুন্দর তার মায়াবী চোখ জোড়া, আর চাঁদের থেকেও সুন্দর তার মায়াবী ওই মুখখানি। জ্যোৎস্নার মতো সুন্দর তার চিরল বিরল দন্তরাজির হাসির ঝিলিক। সে আমার অনেক শখের খুঁজে পাওয়া প্রজাপতি। 1000 বছর তাকিয়ে থাকলেও বিন্দুমাত্র কমবে না মায়া তার প্রতি। সে তার মুগ্ধতার জাদু দিয়ে বশ করতে পারে সবাইকে। তাকে যে একবার অনুভব করেছে, তার মায়া থেকে কেউ বেরোতে পারেনি আর। সে ব্ল্যাক ম্যাজিকের ভান্ডার। তার প্রতি মায়া জুড়ে যায় অকারণেই। আপনি তাকে এত ভালোবাসেন? ভালোবাসি। বাট কি? তাকে আমি খুব করে চেয়েছিলাম ঝিনুকমালা। তো সে কি আপনার সাথে চিট করেছে? আয়মান মলিন হাসল। না, প্রশ্নই আসে না। সে এমনই নয়। সে খুব নির্মল, নিষ্পাপ, গোলাপকলির মতো পবিত্র ও কোমল, ছোট্ট খরগোশ ছানার মতো নরম তুলতুলে, বড্ড আদুরে। তাহলে আফসোস, সেই মানুষটা অন্য কারো। কি বলছেন? হ্যাঁ ঝিনুকমালা, তাকে আমি মন প্রাণ দিয়ে চাই, আর সে আমায় তার ভালোবাসার গল্প শোনায় প্রতিনিয়ত। এটা কি কঠিন নয়? কথাটা শুনতেই নন্দিনীর খুব কান্না পেল। নন্দিনীর চোখ দিয়ে টুপটুপ করে জল গড়াতে লাগল। আয়মান থমকালো। ঝিনুকমালা, তুমি কাঁদছ? নন্দিনী মাথা নেড়ে হ্যাঁ বুঝালো। আয়মানের বুকটা ধক করে উঠে হাহাকার করতে লাগলো যন্ত্রণায়। কেন কাঁদছ? ওই মেয়েটার জন্য। কেন? আপনি তাকে পাননি? দুঃখে আয়মানের বুকটা ফুলে উঠল। বোকা মেয়েটা তো জানেই না যে সেই মেয়েটাই একমাত্র সে। আয়মান করুণ হাসল। জানলে কি করবে মেয়েটা? আয়মানের বলতে ইচ্ছে করল, ওই বোকা মেয়ে, সেই মেয়েটা স্বয়ং তুমি। তোমাকেই আমি পেলাম না। সেই তুমি ওই ক্রুশবিদ্ধ যিশুর মতো বিঁধে আছো আমার এই ক্ষতবিক্ষত হৃদয়ে। তোমার ভেতরে আমি নেই, অথচ আমার ভেতরে তুমি কি রকমভাবে আছো সেটা কেবল আমিই জানি ঝিনুকমালা। আচ্ছা, মানুষের ভাগ্য এমন হয় কেন? কেমন? যে যাকে ভালোবাসে সে তাকে পায় না কেন? আর তারা মানুষের জীবনে যতটা সুখ দিতে আসে তার চেয়ে অনেক বেশি দুঃখ দিয়ে যায় কেন? উত্তরটা আমারও জানা নেই ঝিনুকমালা। কেন আসে তারা আমাদের জীবনে? মায়া বাড়াতে, স্মৃতি হয়ে হৃদ আলিন্দে জায়গা করে নিতে? হয়তো। একটা দীর্ঘশ্বাস ফেলে বলল। আপনি কত বছর ধরে ভালোবাসেন তাকে? সম্ভবত 8-9 বছর। সে তখন খুব পিচ্চি ছিল। বারবি ডলের মধ্যেই লাগতো তাকে আমার কাছে। নন্দিনীর কেমন যেন সন্দেহ হলো। সবাই তাকে বারবি ডলের সাথে তুলনা করে, কিন্তু আয়মান তার প্রেয়সীকে করছে। হয়তো মানুষ ভিন্ন, এটাই হতে পারে। অবাক হয়ে বলল, ও এত বছর? তাহলে আপনার ভালোবাসা অনেক পুরনো হয়ে গেছে, তাই না? কে বলে ভালোবাসা পুরনো হয় ঝিনুকমালা? আমার মনে হলো ভালোবাসা কখনো পুরনো হয় না বোকা মেয়ে। নন্দিনী ভ্যাবা চেকা খেয়ে তাকিয়ে রইল। আয়মান বলল, ঝিনুকমালা, সত্যি তুমি আস্ত একটা বোকা মেয়ে। তোমার বয়স হয়েছে ঠিকই, কিন্তু তুমি যথেষ্ট ম্যাচিওর হওনি। তোমার মধ্যে এখনও একটা ছেলে মানুষই বাচ্চামি রয়ে গেছে। কেন এমন মনে হলো? বোকা মেয়ে, মানুষ বলে পুরনো হলে নাকি ভালোবাসা কমে যায়, কিন্তু যতদিন যাচ্ছে ততই তার প্রতি আমার মায়া, মমতা, ভালোবাসা, মুগ্ধতা এবং আসক্তি সবই বেড়ে চলেছে। সেখানে ভালোবাসা পুরনো হয় কিভাবে? এত ভালোবেসে কি লাভ? সে তো আপনার হবে না। তাতে কি? আমার মানসিক শান্তি বলতে আমি শুধু তাকেই বুঝি। তাকে আমার হওয়া লাগবে না ঝিনুকমালা। সে আমার হৃদয়ের একাংশ জুড়ে আছে, আজীবন থাকবে। আমার হৃদয়ে আজীবন তার স্থান, এটাই তো আমার কাছে অনেক। আর কি চাই? সে ভালো থাকলেই আমার হলো।
তার সুখই আমার সর্বসুখ। ভালোবাসার শেষ নেই। যার প্রতি মন থেকে একবার ভালোবাসার সৃষ্টি, তার জন্য ভালোবাসা অনন্তকাল থেকে যায়। তাকে ভালোবাসার লাভ লোকসান বুঝি না আমি। তার জন্য আমার ভালোবাসার সমাপ্তি নেই, কেবল শুরু আছে। আইমান নন্দিনীর চোখে চোখ রেখে কথাগুলো বলল। নন্দিনী কেঁপে উঠল। আইমান কিভাবে যেন বলল, মনে হচ্ছে সব তাকে নিয়েই। কিন্তু নন্দিনী জানে এটা তার ভ্রান্ত ধারণা। আইমান কেন তাকে ভালোবাসতে যাবে? আইমান তো জানে আদিত্য তাকে ভালোবাসে। নিজেকে ধাতস্থ করে বলল, আচ্ছা, তাকে কেন ভুলে যাচ্ছেন না? তাকে ভুলতে চেষ্টা করি তো। কিন্তু কিন্তু কি? কিন্তু তাকে ভুলে যেতেও তো একটা রাস্তার দরকার হয়। তাহলে একটা পথ বের করে ভুলে যান। মুখস্থ হয়ে যাওয়া তাকে ভুলে যাওয়া কি এতই সহজ, ঝিনুকমালা? নন্দিনী চোখ তুলে তাকালো। সে তো এত কিছু জানে না। তাকে ভুলে যাব ভাবলেই আমি অবুঝ শিশুর মতো পথ হারিয়ে ফেলি। কেন? তার প্রতি আমার যে মায়া রয়েছে, সেগুলো আমায় ভুলতে দেয় না। এ কেমন মায়া? ভালোবাসার থেকেও কঠিন জিনিস কি জানো? সেটা হচ্ছে মায়া। আর মায়া হলো অদৃশ্য এক চোরাবালি, যার মাঝে হৃদয় মন আটকে যায়। তেমনি তার প্রতি আমার প্রচণ্ড মায়া রয়েছে। ভালোবাসা চলে এলে মানুষ ২০ বছরের সংসার ফেলেও যেতে পারে। আবার মানুষ ২ মাসের মায়ার পরে সারা জীবন কাউকে আঁকড়ে ধরে পড়ে থাকে। ভালোবাসার শেষ আছে, কিন্তু মায়া চিরন্তন। তার প্রতি আমার মায়া কখনো ফুরাবে না, ঝিনুকমালা। এই মায়া চিরন্তন। আচ্ছা, আদিত্য কি আমাকে ভালোবাসে কিংবা মায়া করে? কেমন মনে হয়? বুঝতে পারছি না। সংযোগ বিচ্ছিন্ন করলেই কি ভুলে যাওয়া সম্ভব? না। তাহলে? তুমি ভালোবাসতে জানো না, বোকা মেয়ে। তাই সন্দেহ করেছ একজন পুরুষের ভালোবাসাকে। মানে? আমার ভাই তোমাকে কেমন ভালোবাসে তা আমি জানি না। তবে শুনো, আমরা বোকা পুরুষেরা অল্প সুখের দামে গোটা হৃদয়টাকে বিক্রি করি নারীর কাছে। মানে? আইমান তাচ্ছিল হাসল। নন্দিনী কেমন দোলাচলে পড়ে গেল। আইমানের প্রতিটি কথাই রহস্যময়। কি বলছে কিছুই বুঝতে পারছে না। পুরুষ মানুষ তার প্রথম প্রেমকে কখনো ভুলে না, ঝিনুকমালা। হাজার চেষ্টা করলেও ভুলতে পারে না। অপশন হিসেবে ভালো থাকার জন্য হয়তো আরেকজনকে ভালোবাসে কিংবা তার জীবনে জড়ায়, কিন্তু সে তার প্রথম প্রেম, প্রথম ভালোবাসাকে কখনো ভুলতে পারে না। প্রেয়সীর মায়া ভুলতে পারে না। হৃদয়ের অভ্যন্তরে তার জন্য একটু হলেও সূক্ষ্ম ভালোবাসা এবং সূক্ষ্ম একটা টান, মায়া থেকেই যায়। পুরুষ মানুষ তার প্রথম প্রেমকে খুব ভালোবাসে, খুব যত্ন করে, সময় অসময় ফিল করে, প্রতিটি মেয়ের মধ্যে তার ছায়া খুঁজে বেড়ায়। তারা প্রথম প্রেমের জন্য খুব পাগলামি করে। আর শুনো, ভালোবাসা হলো হৃদয়ের ব্যাপার। হৃদয় তরঙ্গের যেমন উত্থান পতন ঘটে, ভালোবাসারও তেমনি উত্থান পতন ঘটে। আর এইভাবেই ভালোবাসার সৌন্দর্য প্রকাশিত হয় প্রতিটি মানব হৃদয়। তাহলে আদিত্য কেন গায়েব হলো? সে না হয় অভিমান করেছে, কিন্তু আদিত্য কেন তার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করল? নন্দিনীর চোখ দিয়ে টুপ টুপ করে জল গড়াতে লাগল। সমুদ্রের দিকে তাকিয়ে আইমান বলল, ভালোবাসা অনেক সুন্দর, অনেক সম্মানের। তবে ভুল কাউকে ভালোবাসলে সারা জীবন পস্তাতে হয়। হয়তো। নন্দিনীর বুক ফেটে হঠাৎ ডুকরে কান্না এলো। ভালোবাসা কেন এত অসহায়? কেউ চেয়েও পায় না, আর কেউ পেয়েও চায় না। নন্দিনীর ওই অশ্রুসিক্ত মায়াবী চোখ জোড়ায় চোখ রেখে আইমানের খুব করে বলতে ইচ্ছে করল, সমুদ্রের পাড়ে বসে তোমার হাতে হাত রেখে সূর্যাস্ত আর চাঁদের উদয় একসঙ্গে দেখতে বড় ইচ্ছে করে, ঝিনুকমালা। আচ্ছা, সমুদ্রের পাড়ের কোল ঘেঁষে একটা ছোট্ট কুটিরে আমাদের সংসার পাতলে কেমন হবে বলো তো? খুব নিশীতে হুহু বাতাসে হিমেল হাওয়ায় জুড়িয়ে যাওয়া কাঁটা দেবে। ঘুম ভেঙে দেখা মিলবে পশ্চিম আকাশে মায়াবী চাঁদের। তৎক্ষণাৎ মনে পড়ে যাবে আমার পাশের চাঁদটার কথা, অর্থাৎ আমার বহু সাধনা করা ঝিনুকমালার কথা।
হিমেল হাওয়ায় জড়সড় হওয়া ঘুমন্ত চাঁদের মতো মুখটা আমাকে সমুদ্রের গর্জনকেও পূর্বী রাগের মন মাতানো রস যোগাবে। অচেনা পাখিরা দূরের দেশ থেকে এসে ভিড় জবাবে ঘরের কোল ঘেঁষে। কিচিরমিচির শব্দে সুবে শাদিক হয়েছে জানা যাবে। নামাজের জায়নামাজ থেকে না উঠে বরং তোমার কোলে মাথা দিয়ে সকালে সূর্যোদয় দেখতে দেখতে আবারও শুরু হবে আমাদের নতুন সূর্যের দিন। কেমন হবে বলো তো, সমুদ্রের কোল ঘেঁষে আমাদের একটা ছোট্ট সংসার? বলো ঝিনুকমালা, বলো। কিন্তু আয়মান বলতে পারল না। মনে মনে বলল, তোমাকে পাওয়ার উপায় নেই জেনেও তোমায় চাওয়াটা তোমার প্রতি অন্যায় ঝিনুকমালা। সবথেকে অন্যায় আমার নিজের প্রতি। তবু এই অন্যায়টা আমি ভুল করে ফেলেছি। না চাইতেও তোমাকে ঝিনুকমালার সাথে তুলনা করে ফেলেছি। চাঁদের সাথে তোমার আভিজাত্য নিয়ে বিস্তর তর্ক করেছি। পাহাড়ি ঝর্ণা আর বুনো ফুলকে বলেছি তোমার মিষ্টটার কথা। সমুদ্রকে বলেছি আমার প্রেমে পড়ার কথা। আমি খুব নিষ্ঠুরভাবে তোমার প্রেমে পড়ে গেছি ঝিনুকমালা। তোমার প্রতি আমার অধিকার নেই, কিন্তু অনুভূতিগুলো সেটা কিভাবে ফুরাবে? তুমি অন্য কারো স্পর্শে থাকবে এটা ভাবলেই আমার ভেতর কেমন যেন দুমড়ে মুচড়ে গুঁড়িয়ে যায় ঝিনুকমালা। আমার না হয়ে তুমি আমার চোখের সামনে অন্য কারোর হয়ে গেছো, এটা দেখার চেয়ে তোমার মৃত্যুর খবর গ্রহণ করা আমার কাছে খুব সহজ বলে মনে হয়। তুমি আমাকে উদ্ধার করো এই নরক থেকে। ফিরে যাও তোমার প্রিয় মানুষগুলোর কাছে। আমাকে মুক্তি দাও। তোমার স্মৃতিগুলো নিয়ে আমি ভালো থাকতে চাই ওই ঝিনুক ফোটা সাগর বেলায়। যেন ছোট্ট একটা জীবন, তাও কত না পাবার আক্ষেপ আমার রয়ে গেল। মাঝে মধ্যে মনে হয় জীবন বড়ই সুন্দর। আবার মাঝে মধ্যে মনে হয় এমন জীবন কেন দিল স্রষ্টাকর্তা? তারপরও মানুষ বাঁচে আশায়, বাঁচে আকাঙ্ক্ষায়, আর আমি বাঁচি নিরাশায়। জীবন সুন্দর, বড়ই সুন্দর ঝিনুকমালা। আয়মান অন্যমনস্ক হয়ে অনমনেই বলল, প্রত্যেক মানুষের জীবনে একবার হলেও প্রেম করা দরকার। অশ্রুসিক্ত নয়নজোড়া তুলে বলল, কেন? কারণ মানুষ যাতে বুঝতে পারে কেন প্রেমে পড়া উচিত নয়। ঠিক বলেছেন। তবে আমি কখনোই কারো প্রেমে পড়তে চাইনি, কারো প্রেমিকা হতে চাইনি। আমি বরাবরই চাইতাম আমায় কেউ ভালোবাসুক, আর আমি তার ভালোবাসার মানুষ হব। হয়েছিও, তাতে লাভ কি হলো? সে আমায় ভুলে ঠিকই থাকতে পারছে। ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকের পর্বটি ভালো লাগলে লাইক দিয়ে একটি সুন্দর কমেন্ট করে যাবেন। আপনাদের সাপোর্ট পেলে নতুন নতুন গল্প দিতে খুব ভালো লাগে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।